টানা 10 দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, কর্মচঞ্চল সচিবালয়, ঈদ শুভেচ্ছা বিনিময়। আজও ঢাকা ফিরছেন অনেক কর্মজীবী ও তাদের পরিবার স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বস্তির ফিরতি যাত্রায় সন্তোষ। জুলাই আগস্টের 3 হত্যা মামলায় সাবেক 9 পুলিশ সদস্য সহ 11 আসামি ট্রাইব্যুনালে, সাঈদ হত্যা মামলার সময় আবেদন। মেয়রের শপথ পড়ানো হলে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হয় না, দাবি ইশরাকের। প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে 3টি বাস ও প্রাইভেট কারের ধাক্কা, পুলিশ সদস্য সহ 2 জন নিহত, আহত 10। ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের প্রাণ গেছে 10 জনের, ইসরায়েলের হামলায় ইরানের পুলিশ প্রধান নিহত। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিয়ামিকে রুখে দিল আল আহলি, গোলশূন্য ড্র মেসির দলে। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে দেশের সব অফিস আদালত, তবে কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিরাজ করছে ঈদের আমেজ। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই সচিবালয় সহ নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় সহ নিয়মিত কার্যক্রম শুরু করেছেন তারা। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে 4 জুন ছিল শেষ কর্মদিবস, ছুটির শেষ দিন ছিল 14 জুন। টানা 10 দিন ছুটি কাটিয়ে ফিরেছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফের মানুষের ঢল নামে শনিবার, সড়কগুলোতে চাপ বেড়ে যায় কয়েক গুণ। রোববার সকালেও অনেকে ঢাকা ফিরেছেন। ঈদের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে ব্যাংকগুলো। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ব্যাংকে গ্রাহকের উপস্থিতি কেমন দেখছেন ঈদ পরবর্তী অফিস কার্যক্রম? আমি এখন দাঁড়িয়ে আছি জনতা ব্যাংকের দিলকুশা কর্পোরেট শাখায়। যেমনটা দেখতে পাচ্ছেন, সেই চিরচেনা ব্যস্ততা কিন্তু আবারও ফিরে এসছে যান্ত্রিক শহরে। আমি যদি একটু বলতে চাই, সকাল থেকেই আমরা ব্যাংকগুলো ঘুরে ঘুরে যেটি দেখতে পাচ্ছি, সব ব্যাংকই মোটামুটি ক্রেতা যারা সেবাগ্রহীতা তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই কিন্তু সেবাগ্রহীতারা এখানে আসছেন এবং তারা কিন্তু, তিনি আরও যেটি বলেছেন যে ঈদে লম্বা ছুটি পাওয়ায় অনেকেই কিন্তু আর্থিক সংকটে পড়েছেন এবং তারা কিন্তু এখানে এসে তাদের প্রয়োজনীয় টাকা কিন্তু তুলে নিচ্ছেন, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। শুধু জনতা ব্যাংকই নয়, আমরা ইসলামী ব্যাংকেও গিয়েছিলাম এর আগে, সেখানেও একই ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই চিরচেনা ব্যস্ততা, সেই চিরচেনা কর্মচঞ্চল পরিবেশ, সবকিছু মিলে সেই যান্ত্রিক শহরে আবারও বলা যায় যে প্রাণ ফিরে এসেছে, এক ধরনের প্রাণের সঞ্চার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকগুলো, সেই সঙ্গে অফিস আদালত, সবখানেই সেই চিরচেনা ব্যস্ততা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তো সকাল থেকে কেমন মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই ব্রাঞ্চে? আলহামদুলিল্লাহ, আমাদের জনতা ব্যাংক দিলকুশা কর্পোরেট শাখায় সাধারণ জনগণ খুবই উন্মুক্ত পরিবেশে আসছে এবং তারা টেলিফোন বিল, গ্যাস বিল, তারপরে আপনার ওয়াসা বিল এবং লেনদেন ভালোভাবে করতেছে এবং স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশে। উপস্থিতি কেমন দেখছে? আমাদের উপস্থিতি যথেষ্ট আছে। দিলকুশা কর্পোরেট শাখায় আমাদের যত রাষ্ট্রীয় ব্যাংক আছে তার মধ্যে জনতা ব্যাংক এই জনগণের সেবা দিক দিয়ে অনেকটা এগিয়ে। আমরা এই শাখায় ভালোভাবে সেবা নিতে পারি, দিলকুশা কর্পোরেট শাখায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন, সকাল থেকে কিন্তু যারা সেবাগ্রহীতা তারা কিন্তু এখানে আসছেন এবং দীর্ঘদিনের ছুটি থাকায় অনেকেরই বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ নানা ধরনের বিল জমে যাওয়ায় তারা কিন্তু সেগুলো পরিশোধ করার জন্য এখানে আসছেন এবং সেবা দাতারাও কিন্তু সেই সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন সকাল থেকে। আমরা সকাল থেকে প্রায় প্রতিটি ব্যাংকেই একই চিত্র দেখতে পেয়েছি। সেই সঙ্গে বলা যায় যে ব্যস্ত শহরের যে অলিগলি, সেই অলিগুলোতেও কিন্তু আমরা সেই চিরচেনা যানজট দেখতে পেয়েছি। সেই সঙ্গে অফিসমুখী মানুষের যে ভিড় বা তাদের যে চিরচেনা রূপ, সেগুলো কিন্তু আমরা দেখেছি। সকাল থেকে পুরো ঢাকায় ঘুরে ঘুরে আমরা সেই চিত্র কিন্তু দেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে জনতা ব্যাংকের যে দিলকুশা শাখা রয়েছে, সেখানে কিন্তু সেবাগ্রহী তারা কিন্তু ব্যস্ত সময় কিন্তু পার করছেন। তো বলা যায় যে ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও চিরচেনা রূপে কিন্তু ফিরতে শুরু করেছে ঢাকা এবং সেই চিরচেনা কর্মব্যস্ততা, সেই চিরচেনা কর্মচঞ্চল পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংক এবং অফিস আদালতগুলোতে। তো এই ছিল জনতা ব্যাংকের দিলকুশ কর্পোরেট শাখা থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
কর্মচাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীতে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এএসআই আমির হোসেন সহ 4 আসামিকে। সকাল 10টার পর তাদের কারাগার থেকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। যদিও এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এর উপর শুনানি হবে। এর আগে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন। অপরদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলায় তদন্ত শেষ করতে পারেনি তদন্ত সংস্থা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় সাবেক 9 পুলিশ সদস্য সহ 11 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, আসামিদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার 3টি মামলার কিন্তু আজকে আসামিদেরকে এখানে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে কিন্তু সবচেয়ে আলোচিত যে মামলাটি রংপুরের আবু সাইদ হত্যা, সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তার থেকে কিন্তু 3 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে হাজির করা হয়েছে। সেই সাথে গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র হত্যা হৃদয়কে হত্যার অভিযোগে তৎকালীন সেখানকার ওসি এবং কয়েকজন কনস্টেবলকেও কিন্তু হাজির করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে যাত্রাবাড়িতে একটি মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার কারণে সেখানকার তৎকালীন পুলিশের সহকারী পুলিশ কমিশনার তানজিম এবং সেই সাথে তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি হাসান তাকে কিন্তু সকাল 10টার মধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হয়েছে। তবে এই মামলাগুলোতে এখন পর্যন্ত কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে যে তদন্ত, সেই তদন্ত কার্যক্রম কিন্তু এখনো শেষ হয়নি। যে কারণে আমরা যেটি জানতে পেরেছি যে এই মামলাগুলো থেকে 3টি মামলাই কিন্তু আসলে এখনো চার্জশিট, চূড়ান্ত চার্জশিট সেটি কিন্তু দেওয়া হয়নি। যে কারণে চার্জশিট দিতে কিছুদিন সময় লাগতে পারে, সেই হিসেবে তারা সময়ের আবেদন করবেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তবে আদালত আসলে তাদেরকে কতদিনের সময় দিচ্ছেন এবং এই মামলার পুরোপুরি বিচার কার্যক্রম শুরু হতে আসলে কতদিন সময় লাগতে পারে সেই বিষয়গুলো কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে যখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তখন কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে আদালত তাদেরকে এই মামলার চার্জশিট দেওয়ার জন্য অর্থাৎ তদন্ত কার্যক্রম শেষ করার জন্য আসলে কতদিন সময় দিয়েছেন এবং কবে নাগাদ তারা এটি তারা আদালতে দিতে পারবেন এবং চূড়ান্ত বিচার যেটি সেটি কিন্তু শুরু হবেন। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। জানলে আপনার মাধ্যমে কিন্তু আসলে দর্শকদেরকে আমরা সে বিষয়টি জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই 3 মামলার কিন্তু 11 আসামিকে হাজির করা হয়েছে এবং তাদের যে শুনানি, এই শুনানি কিন্তু চলছে। তবে শেষে কিন্তু আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় আসামিদের হাজির করা হয়েছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে 3টি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বাসের হেলপার নিহত হয়েছেন। রোববার ভোররাতে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার মেরি গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সাথে সাথে এসপি গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এই ঘটনায় আরমান পরিবহনের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এই সময় একই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের পেছনে অপর একটি বাস ধাক্কা দেয়। এতে উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম সহ 3 পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শপথ গ্রহণে বাধা দিয়ে আদালতের নির্দেশকে প্রতিনিয়ত অবমাননা করে চলছেন স্থানীয় সরকার উপদেষ্টা বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে নগর ভবনে ঢাকাবাসীর আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, মেয়র হিসেবে শপথ গ্রহণ করালে হাসিনার আমলের সব নির্বাচনকে বৈধতা দেয়া হবে এমন ভুল বোঝানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। এ সময় তিনি অভিযোগ করেন, এনসিপির একটি বিপথগামী অংশ নির্বাচন কমিশনকে প্রভাবিত করে খারাপ নজির তৈরি করছে। আদালতের রায় বাস্তবায়ন ও নগরবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় শপথ গ্রহণের বিষয়টি দ্রুত সুরাহা করার আহ্বান জানান ইশরাক হোসেন। যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে, তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে। অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে, কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। বরগুনায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশের 4 ভাগের 1 ভাগ ডেঙ্গু আক্রান্ত রোগী এখন বরগুনায়। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রোগীদের সংখ্যা কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার সদর হাসপাতালে। বরগুনার ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। সারা দেশের ডেঙ্গুর পরিস্থিতির তুলনায় বরগুনার ডেঙ্গুর প্রায় 25% সারা দেশের তুলনায়, এবং বরগুনায় সর্বত্রই ডেঙ্গুর রোগী, এবং বরগুনার এই যে ডেঙ্গু হাসপাতাল যেটি 55 ওয়ার্ড বিশিষ্ট, সেখানে কিন্তু এখন 241 জন রোগী ভর্তি রয়েছে এবং ডেঙ্গুর রোগী প্রতিদিনই অসংখ্য রোগী আসছে এবং এই ডেঙ্গুর রোগীর চাপে ডাক্তার চিকিৎসকরা এখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং প্রতিটি রুমে কিন্তু ডেঙ্গুর অসংখ্য রোগী এবং বেড পাচ্ছে না, তারা কিন্তু ফ্লোরে কিন্তু তাদের চিকিৎসা নিচ্ছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ডেঙ্গুর পরিস্থিতি তাদের সক্ষমতার বাইরে চলে গিয়েছে, এ কারণে চিকিৎসক পদায়ন করা হয়েছে। এছাড়া এখানে কিট সংকট রয়েছে, রিয়েজেন্ট সংকট রয়েছে, সেই সংকটের কারণে তাদেরকে ডেঙ্গুর টেস্ট কিন্তু বেসরকারি ক্লিনিক থেকে করতে হচ্ছে। অনেক বেসরকারি ক্লিনিক মানহীন থাকার কারণে টেস্টের রিপোর্ট এক এক সময় এক এক রিপোর্ট আসে এবং এই এক এক সময় এক এক রিপোর্টের বেস করে ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে। আমরা এইখানে পৌর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষের মশক নিধনের কার্যক্রম একদম পুরোটাই ঢিলেঢালাভাবে চলছে। এই মশক নিধনের ঢিলেঢালা চলার কারণেই সর্বত্রই কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন যে এই মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং এই মশক নিধন কার্যক্রম জোরদার না করলে এটি আরও মহামারী আকার রূপ ধারণ করবে বলে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে যেমন জানিয়েছেন। এখানকার সাধারণ নাগরিকরা বলার চেষ্টা করেছেন যে মশক নিধনের কার্যক্রম যতটা তড়িৎ গতিতে হওয়ার কথা সেই তড়িৎ গতিতে না হওয়ার কারণে ডেঙ্গু দিন দিন বেড়ে চলছে এবং বরগুনায় আজ মোট 13 জন ডেঙ্গু রোগী কিন্তু মারা গিয়েছেন। বরগুনা সদর হাসপাতালে 6 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছেন। এভাবে প্রতিদিন কিন্তু এই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গুর সর্বশেষ তথ্য জানছিলাম। কুষ্টিয়ায় করোনা পরীক্ষার RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে, তবে কিভাবে কবে এই ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা, ফলে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা কার্যক্রম। এদিকে ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালের 16 এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য চালু করা হয় RT-PCR ল্যাব। করোনা সংক্রমণ কমে যাওয়ায় বছরখানেক আগে বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। হঠাৎ আবারও দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও RT-PCR সহ বিভিন্ন যন্ত্রাংশ। তবে কিভাবে
কবে এ ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা। সরকারি ছুটি থাকার পরে দিনকে সোমবার ছিল, ওই দিনকে আমি এখানে আসি। তো যে খুলে ভিতরের দিকে রুমগুলো পর্যায়ক্রমে হচ্ছে একটা একটা করে চেক করতে যায়, দেখছি গ্রিল কাটার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে ওর ওপরে যে এসির মানে ইনডোরটা ছিল ওইটা দেখছি মিসিং। মেডিকেল টেকনোলজিস্ট খায়রুল ইসলাম আমাকে ফোন করে জানায় যে এরকম ও দেখতে পাচ্ছে যে পিসিআর মেশিন একটা নেই আর এসি কয়েকটা এরকম নেই। এদিকে প্রতিনিয়তই করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে আরটিপিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। জ্বর, কাশি এই সমস্যা আমার, এরা সব টেস্ট আমার করাইছে কিন্তু করোনা টেস্টটা করতে পারেনি, করোনার মেশিনটা বলে হারা গেছে। 2-3 দিন ভর্তি হয়েছি জ্বরের জন্য, করোনা টেস্ট দিছে, কোনো কিছুই তো নাই, কিভাবে চেক করব। আর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। আমরা কুষ্টিয়াবাসী হিসাবে এই খবরে অত্যন্ত লজ্জিত। গাফিলতি কতটা থাকলে এত সেনসিটিভ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় চুরি হয়ে যায়, এটা আসলে চুরি কি অন্য কিছু? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যন্ত্রাংশ চুরির ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হঠাৎ করে আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা ফোন পাই যে এখানে চুরি হয়েছে, তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়। আমার কাছে মনে হয়েছে খুব ঠান্ডা মাথায় ওরা আস্তে আস্তে বোধহয় চুরি করেছে। কয়েকদিন ধরে যারা এটার ইয়েতে ছিল, তত্ত্বাবধানে রাখছিল, তারা গুরুত্ব দেয়নি। করোনা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়িত্বশীলদের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে দ্রুত ল্যাবটি চালু করার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। তীব্র তাপপ্রবাহে দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানিকগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ ও মেহেরপুরে রোদ, আর্দ্রতা আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ মানুষের জীবন যেন থমকে গেছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জে আজ তাপমাত্রা ছুঁয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিশু ও বৃদ্ধরা। তাপমাত্রাটা অতিরিক্ত, আগের চেয়ে অনেক তুলনায় বেশি। গরমে জনজীবন অতিষ্ঠ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ এতে ভোগান্তির শিকার হচ্ছে খুব বেশি। গত 4 দিন ধরে মৌলভীবাজারের তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া মানুষ। নওগাঁয় আজ দিনের শুরু থেকেই তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট ফাঁকা, যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই ছাতা বা গামছা দিয়ে রোদ ঠেকানোর চেষ্টা করছেন। বর্তমানে ডায়রিয়া, জ্বর এবং হিট স্ট্রোকের রোগী বেশি বেশি ভর্তি হচ্ছে। তীব্র তাপদাহের কারণে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। মেহেরপুর আজ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের মাত্রা আরো অসহনীয় পর্যায়ে উঠে এসেছে। আজ কদিন 4-5 দিন ধরে খুব রোদ, গরম। এই ছাতি মাথায় দিয়ে ভ্যান চালাইছি, বাজারের লোকজন আসছে না, কাজ কাম হয়েছে না, আমরা তো খুব সমস্যায় পড়ে আছি। তো রোদ গরমে আমাদের ভাড়া টাড়া কম হয়েছে, রাস্তায় লোকজন পাওয়া যাচ্ছে না, আমাদের অনেক খুব সমস্যা। একের পর এক জেলা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষের উপর তৈরি হয়েছে মারাত্মক চাপ। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনী সীমান্তে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার। যাতায়াত সহজ হওয়ায় এই পথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। সহকর্মী তোফাল আহমদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। গেল 19 মার্চ রাত 8:30টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন নাইজেরিয়ার নাগরিক 27 বছর বয়সী কালিস্টাস। তবে কী কারণে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করছিলেন কালিস্টাস তা জানা যায়নি। শুধু কালিস্টাস নন, এই কায়দায় বর্ডার পাড়ি দিতে গিয়ে ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তেই গেল 6 মাসে আটক হন 19 বিদেশি নাগরিক। নাইজেরিয়া ছাড়াও এদের মধ্যে আছেন আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরা। অবৈধ অনুপ্রবেশের জন্য তারা বাংলাদেশের সীমান্ত কেন বেছে নিয়েছে এ প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এসব বিদেশিদের মাধ্যমে চোরাচালান কিংবা মাদক পাচারের বিষয়টিও উড়িয়ে দিতে পারছেন না তারা। বিলোনিয়া শহর দিয়ে কারণে এখান দিয়ে পাচার করে, আগে যে বারকুমা পাথর দিয়ে নিয়ে যায়, তো এখান দিয়ে অত পাচার ফসার হয়ে গেছে। এগুলা
যে বিদেশি লোক উঠতেছে, তো এবার এখানের লোকের অ্যাড করে হেরা ফোন করে ফাড়ায়, তো এখান দিয়ে এগুলা পার করে। যাতায়াত ফেনীতে খুবই সহজ, যোগাযোগ ব্যবস্থা একবারে সহজীকরণ হওয়ার কারণে তারা এই পরশুরামের এই রুটটাতে চলে আসে এবং বিশেষ করে বিলোনিয়া, বাউরখুমা, বাউর পাথর এবং মির্জানগর ইউনিয়নের নিচকালিকাপুর যে সীমান্ত আছে, এই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। বেশ কিছু জায়গায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। নাইজেরিয়ান, সোমালিয়ান, সুদানি, এ ধরনের প্রায় 7 জন। এখানে আমাদেরও একটা প্রশ্ন যে তারা কেন এই সীমান্ত দিয়ে আসছে। এখানে একটা নীরব মানব পাচারকারী চক্র আছে। ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার মহোদয় ওনার মাধ্যমে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। বিদেশি নাগরিক আটক করা ছাড়াও গেল 6 মাসে 35 কোটি টাকার চোরাচালানকৃত মালামাল, 1 কোটি 89 লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং 442টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা বানারীপাড়া সড়কের 16.5 কিলোমিটার অংশে পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী কয়েক লাখ বাসিন্দাকে। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা বানারীপাড়া সড়কের 16.5 কিলোমিটার অংশ বহুদিন সওজ ও এলজিডির অধীনে ছিল। 2015 সালে এটি সওজের অধীনে গেলেও 2017 সালে আবারও এটি এলজিডির আওতায় আসে। ফলে দাপ্তরিক জটিলতায় কেউই সড়কটির সংস্কারের দায়িত্ব নেয়নি। অবশেষে 2023 সালে এলজিডির একক দায়িত্ব পায়। পরে 44 কোটি টাকার কাজ পায় ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। 2024 সালে কাজ শুরু হয়ে 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ শুরু হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্ত, বর্ষায় পানি জমা ও শুষ্ক মৌসুমে ধুলোর কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছে। প্রতিদিন 5টি ইউনিয়নের মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। বিগত কয়েক বছর ধরে আমরা শুনতেছি যে কাজ আসতেছে, কাজ হবে, কিন্তু কোনো কিছু নাই। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এই রাস্তাঘাটের এই অবস্থা, এই যে বিভিন্ন এই বাচ্চা নিয়ে আসা যাওয়া কতটা কষ্ট। রাস্তাটা যাতে ভালো হয়, এটাই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এটা আমরা চাচ্ছি। 4-5 দিন হইলে আর কোনো যাত্রী ওঠে না। এই দেখা যায় ইনকামের দিক দিয়ে খারাপ, তারপরে গাড়ি পার্টস নষ্ট হয়ে যায়, ভাঙে যায়। রাস্তার যে অবস্থা, মানুষের জীবন যদি না থাকে তো এই রোড দিয়ে কি হবে? অবহেলিত সড়কটির কিছু অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। এই রাস্তায় আমরা গত 6 জুন 2024 সালে আমাদের ওয়েডিনিং একটা প্রজেক্ট আছে, বরিশাল ওয়েডিনিং প্রজেক্ট থেকে এটা টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এই রাস্তাটার আমাদের অতি দ্রুত সম্ভব আমাদের কাজটা শুরু করার ব্যবস্থা করব। 15 বছর ধরে মেরামত না হওয়ায় সড়কটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।